আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 13 এর প্রথম লেকচার নিয়ে। তো প্রথম লেকচারে আমরা ডিসকাস করব রেডিও অ্যাক্টিভিটি নিয়ে। তো রেডিও অ্যাক্টিভিটি কি, অর্থাৎ এর বাংলা প্রতিশব্দ কি, তেজস্ক্রিয়তা কি। তো এই তেজস্ক্রিয়তা নিয়ে আজকে আলোচনার বিষয়। তো প্রথমত দেখাচ্ছি যে রেডিও রেডিও অ্যাক্টিভিটি। দেখো, এই রেডিও অ্যাক্টিভিটি ওয়ার্ডটা এসছে অ্যাকচুয়ালি রেডিয়েশন থেকে। রেডিয়েশন মানে আমরা কিন্তু জানি কি বিকিরণ। রেডিয়েশন মানে বিকিরণ, আর রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা। এটা মানে কি তেজস্ক্রিয়তা। তো রেডিয়েশনটা আসলে কি, এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা যদি আমার বুঝতে হয় তাহলে দেখো 1895 সালে 1895 সালে বিজ্ঞানী হেনরি বেকারি বিজ্ঞানী উইলহেলম রন্টজেন, বিজ্ঞানীর নাম কি ছিল, বিজ্ঞানী রন্টজেন। তিনি কিন্তু একটা চমকপ্রদ মানে এক্স রে আবিষ্কার করেছিলেন, বা আমরা যেটাকে বলি রঞ্জন রশ্মি আবিষ্কার করেছিলেন। কিভাবে তিনি এই কাজ করেছিলেন, যে একটা ধাতব পাতের উপর, একটা মেটালের উপর উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন পাঠিয়েছিলেন। তাহলে অনেক গতিতে ইলেকট্রনকে যখন আঘাত করিয়েছিলেন, তখন ওই ধাতব পাত থেকে এক ধরনের অজানা রশ্মি, একটা তাড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হয়েছিল। এক ধরনের অজানা তাড়িৎচুম্বক তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 10⁻10 মিটার এর কাছাকাছি, তাই না? তো একটা ধাতব পাতে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন নির্গত করলে সেই ধাতব পাত থেকে এক ধরনের অজানা রশ্মি বের হয়। আর এই অজানা রশ্মির নাম দেওয়া হয়েছিল রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি। তো এই রশ্মিটার নাম এখন মানে ওনার নাম অনুসারে দেওয়া হয়েছিল, বাট এই অজানা রশ্মিটাই একটা, যে অজানা রশ্মি, এই অজানা রশ্মিটাই এক ধরনের বিকিরণ হিসাবে কাজ করছে, তাই না? আর এই বিকিরণ, এই রঞ্জন রশ্মির আবিষ্কারের ঠিক 3 মাস পর, অর্থাৎ 1896 সালের দিকে, তিনি 1895 সালের লাস্টের দিকে কাজ করেছিলেন। আর 1896 সালে একজন বিজ্ঞানী আছেন যার নাম ছিল বেকেরল। কি নাম? বেকেরল। এই বিজ্ঞানী এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। অর্থাৎ কোন পদার্থ থেকে মানে অজানা রশ্মি বা বিভিন্ন রশ্মি বের হয়, সেটার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। কিভাবে, চলো আমরা সেটা আগে দেখি। নরমালি চিন্তা করলে একটা পদার্থের কথা যদি আমরা বিবেচনা করি, মনে করো এটি একটি পদার্থ, নাম কি দিলাম, এটাই হচ্ছে আমাদের মনে করলাম সোডিয়াম। তো সোডিয়াম যদি হয়, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। কত? 11। তাহলে এর এখানে কয়টা প্রোটন আছে বলতো? 11টা প্রোটন আছে। 11টা প্রোটন। তাহলে এখানে হয়েছে 11টা না 10টা হয়েছে, এই যে 11টা প্রোটন আছে। ঠিক তেমনি সোডিয়ামের পর ক্যালসিয়াম যদি হিসাব করি, ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে 20। সেই ক্যালসিয়ামের তাহলে এখানে কয়টা পজিটিভ আছে? এখানে আছে 20টা পজিটিভ। আচ্ছা, 20টা পজিটিভ আছে। তাহলে আমরা যদি হিসাব করি ক্যালসিয়ামের এখানে, তাহলে একবারে লিখি 20টা পজিটিভ আছে। এরপরে ক্যালসিয়ামের পজিটিভ 20টা। আচ্ছা, সোডিয়াম এই পরমাণুটার বাইরের চারিদিকে 11টা কি আছে? ইলেকট্রন আছে না, বিভিন্ন শক্তি স্তরে 11টা ইলেকট্রন। ইলেকট্রন গুলো ঘোরাফেরা করছে। এখন জানার বিষয় যে এর নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসে যে প্রোটন আছে, দেখো এই পরমাণু যেটা আছে, এই পরমাণু টোটাল যে ব্যাসটা কিন্তু অনেক বড়। এবং তোমরা শিখেছো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে, সেখান থেকে জেনেছো পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। এটা খুব ছোট মোট আয়তনের তুলনায়। অথচ এই ছোট্ট আয়তনের মধ্যে পরমাণুর প্রায় সমস্ত ভরই কেন্দ্রীভূত থাকে। এবং যেহেতু এর সমস্ত প্রোটন এখানে থাকে, এখন এই প্রোটন গুলো কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট। এমন না এই বাইরে একটা ইলেকট্রন আছে আর তার পাশে একটা প্রোটন আছে, তা তো না যে পরস্পরকে নিউট্রাল করে ফেলবে, তা না। পরমাণু তাহলে নিউক্লিয়াস কিভাবে হয়ে আছে? নিউক্লিয়াসে সব প্রোটন গুলো অবস্থান করছে। যেমন সোডিয়ামের এখানে 11টা প্রোটন অবস্থান করছে, ক্যালসিয়ামের 20টা প্রোটন অবস্থান করছে। যেমন তোমরা যদি দেখো এইভাবে আস্তে আস্তে পরমাণু বাড়াই দাও, এখানে জিঙ্কের 30টা প্রোটন অবস্থান করছে। তাহলে এই প্রোটন গুলো তো পরস্পর মানে পজিটিভ চার্জ বিশিষ্ট। তোমরা জানো একটা প্রোটনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। তো এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এই প্রত্যেকটা প্রোটনের
প্রোটনের চার্জ যদি পজিটিভ হয় তাহলে প্রোটন গুলোকে পরস্পরকে কি করছে, বিকর্ষণ। বিকর্ষণ করার ফলে এই বিকর্ষণ বলের কারণে এই প্রোটন আর প্রোটন যুক্ত হওয়ার কথা নয়। তাহলে এরকম একটা নিউক্লিয়াস মানে বিল্ড আপ হওয়ার কোনো কথাই ছিল না। তাহলে কেন একটা নিউক্লিয়াস তৈরি হলো? এখানে এই জন্যই তৈরি হয়েছে যে এই প্রোটন আর প্রোটনের মধ্যে যেমন বিকর্ষণ আছে, এই জন্যই পরমাণু নিউক্লিয়াসে থাকে আমরা জানি নিউট্রন। কি থাকে? নিউট্রন। এই যে এইগুলো মনে করো নিউট্রন। আর পরমাণুর এই প্রোটন আর এই নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। আচ্ছা, এই সবল নিউক্লিয় বল দ্বারাই কিন্তু একটা নিউক্লিয়াস গঠন হয়ে আছে। তাছাড়া নিউক্লিয়াস কখনো গঠন হতে পারতো না। তাহলে পরমাণুর নিউক্লিয়াস গঠন হওয়ার একটাই কারণ, পরমাণুতে যেমন নিউক্লিয়াসে প্রোটন আছে তেমনি আছে কি? এই নিউট্রন। নিউট্রন আর প্রোটনের মধ্যে সবল নিউক্লিয় আকর্ষণ বলের কারণেই আসলে এই পরমাণুর নিউক্লিয়াস গঠন হয়ে আছে। এখন প্রবলেম অন্য জায়গায়। যেহেতু পরমাণুর এই ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা বেড়ে গেছে, তেমনি ওর নিউট্রনও বেড়েছে। তবে নিউট্রন বাড়লেও পরমাণুর এই প্রোটন বাড়লে প্রোটনের সাথে প্রোটনের যে বিকর্ষণ বল আছে, এই প্রোটনের সাথে নিউট্রনের যে আকর্ষণ বল দুইটাই বেড়েই চলেছে। তাহলে পরমাণুর এভাবে প্রোটন বাড়ছে, অর্থাৎ প্রোটনের সাথে প্রোটনের বিকর্ষণ বাড়ছে, কিন্তু প্রোটনের সাথে নিউট্রনের আকর্ষণও বাড়ছে। তবে একটা ব্যাপার মাথায় রাখো, যে প্রোটনের সাথে এই প্রোটন দুইটা বেড়ে গেলে যে এই বিকর্ষণ বল যে বেড়ে যায়, প্রোটনের সাথে এই নিউট্রন এদের যে আকর্ষণ বল বেড়ে যায়, এই আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি একটু কম বাড়ে আর বিকর্ষণ বলটা একটু বেশি বেড়ে যায়। তাই একটা মৌলের নিউক্লিয়াসে যদি প্রোটনের সংখ্যা ধীরে 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 বাড়তে থাকে, এমন এক পর্যায়ে যায়, হ্যাঁ এখানে 50 যার পারমাণবিক সংখ্যা মানে 3, তাহলে এই 3-এর পারমাণবিক সংখ্যা যদি 50 হয়ে থাকে, তাহলে দেখো এই 50টা প্রোটন আছে আর নিউট্রন আছে। তাহলে এর যে প্রোটন আর প্রোটনের মধ্যে বিকর্ষণ আর প্রোটন আর নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বৃদ্ধি পেয়েছে, এই প্রোটনে প্রোটনের বিকর্ষণ বল বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে এই পরমাণুর প্রোটনের সাথে প্রোটনের বিকর্ষণ বাড়ার কারণে এই নিউক্লিয়াসটা আস্তে 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 অস্থায়ী হতে শুরু করছে, মানে এটা ভেঙে যাওয়ার একটা ভাব সৃষ্টি হচ্ছে। এবং এই পারমাণবিক সংখ্যা বাড়তে 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 1 থেকে শুরু করে যখন 81 পর্যন্ত চলে গেছে, তখনও দেখছো মৌলের 81 নম্বরকে 81 নম্বর থ্যালিয়াম, এই থ্যালিয়াম পর্যন্ত মৌলের এই 81টা কি আছে? প্রোটন। আবার 81টা প্রোটন আছে আর নিউট্রন আছে। তখন দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে, এই 81টা প্রোটনের সাথে প্রোটনের যে বিকর্ষণ বল এত বেশি বেড়ে গেছে যে এ প্রায় আনস্টেবল হওয়া শুরু করে দিয়েছে। কিন্তু তখনও একটা পরমাণু স্থির থাকে, নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস স্থির থাকে। কিন্তু যখন এটা আরো এক বেড়ে 82 হয়ে গেছে, অর্থাৎ লেড, 82 নম্বর মৌলকে লেড, লেডের ক্ষেত্রে দেখা যায় লেড থেকে শুরু করে অ্যাকচুয়ালি 81 না, 81 স্থির ছিল, 82 স্থির। এই লেডের মোট কয়টা? 82টা কি আছে? প্লাস আছে আর নিউট্রন আছে। এই নিউট্রন এই 82টা প্রোটন বাড়াতে এত বেশি প্রোটন বেড়ে গেছে যে এই প্রোটনের মধ্যে প্রোটনের যে এত বেশি বিকর্ষণ বল হয়ে গেছে যে এও আনস্টেবল হওয়া শুরু করে দিয়েছে। তখনও মৌলটা স্থির আছে, কিন্তু 82-র বেশি যাদের পারমাণবিক সংখ্যা, যাদের পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি, অর্থাৎ 83 থেকে, মানে বিসমাত বলতে পারো। এই যে বিসমাত থেকে যদি শুরু করো, তাহলে দেখা যায় এর মৌলে নিউক্লিয়াসে এখানে 83টা মানে পজিটিভ আছে। তাহলে পরস্পর এত বিকর্ষণ বেড়ে গেছে যে প্রোটনের সাথে নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল তা আর ইনাফ হচ্ছে না। তাই পরমাণুর এই নিউক্লিয়াসটা অনবরত একটা ওর ভিতর থেকে কিছু একটা নির্গত হয়ে করে দিতে চাচ্ছে, পরমাণুর নিউক্লিয়াস থেকে কিছু একটা বের হয়ে যেতে চাচ্ছে। ফলে এখান থেকে অনবরত একটা বিভিন্ন রশ্মি, বিভিন্ন বিকিরণ নির্গত হচ্ছে। এবং সেই রশ্মিগুলো যে নির্গত হচ্ছে, যে বিকিরণ নির্গত হচ্ছে কেন? কারণ পরমাণু নিউক্লিয়াসটা চাচ্ছে স্টেবল থাকতে, আনস্টেবল থাকতে চাচ্ছে না, সে স্থায়ী মানে থাকতে চাচ্ছে। এই জন্যই যখন এই মৌলটা হয়ে গেছে তার প্রোটন সংখ্যা 83, তখন সে ভারী হয়ে গেছে। এভাবে 83-র পরে 118 পর্যন্ত মৌল যদি হিসাব করো, তাদের সবার নিউক্লিয়াস অনেক ভারী, কারণ নিউক্লিয়াসের প্রোটনের মান অনেক বেশি। আর প্রোটনের মান বেশি হয় পরমাণু ভারী হয়ে গেছে। আর ওই ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অনবরত
বিভিন্ন রশ্মি নির্গত হচ্ছে, যেটার নামে তো বিকিরণ। তো আমরা বলছি যে কোন ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অনবরত আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তোমরা কি শিখলে? তেজস্ক্রিয়তা কি? দেখো, তেজস্ক্রিয়তা কি? তাহলে বলো তো তেজস্ক্রিয়তা কি? যে ভারী মৌলের, কি বলবা, কোন ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে কোন একটা মৌলের এই নিউক্লিয়াস থেকে আলফা, বিটা আর গামা রশ্মি কেন নির্গত হয়? কারণ মৌলের নিউক্লিয়াসে প্রোটনের আধিক্য দেখার কারণে বা আধিক্য থাকার কারণে নিউক্লিয়াসের প্রোটনের মধ্যে বিকর্ষণ বল বেড়ে যায়, ফলে এই নিউক্লিয়াসটা অস্থির বা অস্থায়ী হয়ে যায় এবং তার থেকে বিভিন্ন রশ্মি নির্গত করার মাধ্যমে সে স্থায়ী হতে চায়। তাহলে জানলে যে কোন ভারী মৌলের সংজ্ঞাটা লিখে ফেলবা। কোন ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে এখানে দেখো তেজস্ক্রিয়তা যেমন জানো, তাহলে তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে? তাহলে এটা নিশ্চয় পারবা যে কোন ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যে সকল রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। কে কে তেজস্ক্রিয় রশ্মি? আলফা, বিটা, গামা রশ্মি। এবং এখন যদি জানো তেজস্ক্রিয় মৌল কাকে বলে, তাহলে নিশ্চয় পারবা যে যে সকল মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তাহলে এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করলেন কে? বিজ্ঞানী হেনরি বেকেরল। কত সালে? 1800। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন কত সালে? 1896 সালে। এবং এটা আবিষ্কার করলেন বেকেরল। বেকেরল, তাহলে বেকেরল, হেনরি বেকেরল 1896 সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন। এখন চলো আমরা শিখবো এই মৌলের নিউক্লিয়াস থেকে যে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় তাদের নিয়ে কিছু কথাবার্তা। তো এটা যদি কোনো মৌল হয়ে থাকে, এই মৌলে মনে করো তেজস্ক্রিয় মৌল, এবং এই তেজস্ক্রিয় মৌল থেকে বের হচ্ছে আলফা রশ্মি। ওকে, বের হচ্ছে এই যে বিটা, এই যে উপরে লিখছি যে বিটা রশ্মি, আর বের হচ্ছে গামা রশ্মি। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে এখন জানতে চাই মৌলের নিউক্লিয়াস থেকে একই সাথে সব এতগুলো জিনিস বের হইলে আলফা রশ্মিটা আসলে কি, তাই না? আলফাটা আসলে কি, আর বিটা রশ্মি বা কি, এবং গামা রশ্মি বা কি, যে যারা এই মৌলের নিউক্লিয়াস থেকে বের হয়ে মৌলটিকে স্থির করতে চাচ্ছে। এখন আলফা রশ্মি আর কিছুই নয়, আলফা রশ্মি হলো হিলিয়াম পরমাণু, মানে হিলিয়ামের নিউক্লিয়াস। তাহলে আলফা রশ্মি বলতে একটা হিলিয়াম কণাকে বোঝায়, আর হিলিয়াম কণা মানে এর পারমাণবিক সংখ্যা 2 আর এর ভর সংখ্যা 4। তাহলে মৌলের নিউক্লিয়াস থেকে একটা হিলিয়াম কণা বের হয়ে যাওয়া, অ্যাকচুয়ালি অর্থাৎ 2টা প্রোটন বের হয়ে যাওয়া আর 4 নিউক্লিয়ন বের হয়ে যাওয়া, মানে 4টা ভর বের হয়ে যাওয়া, তাই না? তাহলে এটাকে আমরা বলবো মৌলের এই আলফা রশ্মি নির্গত হয় মানে হিলিয়াম পার্টিকেল নির্গত হয়। তাই অ্যাকচুয়ালি এটা রশ্মি বলা ঠিক না। আলফা রশ্মি তোমাদের আগের বইগুলো ছিল আলফা রশ্মি না, আলফা কণা। তাই এখনকার বইয়ে বলে দিচ্ছে আলফা রশ্মি অথবা আলফা কণা। এখন হিলিয়াম রশ্মি মানে হিলিয়াম নির্গত হওয়াটা, তাহলে আমরা কোন মৌলের আলফা রশ্মি নির্গত হওয়াটাকে এভাবে আমরা বলতে পারি যে কোন একটা মৌলকে যদি আমরা এক্স বলে থাকি, দেখো একটা মৌলকে যদি আমরা এক্স বলি, এই যে এখানে লিখছি এক্স যদি একটা মৌল হয়, এর পারমাণবিক সংখ্যাকে আমরা বলি জেড আর এই ভর সংখ্যাকে বলি এ, এভাবে লিখি না? তো এই মৌলের যদি কিনা নির্গত হয়, মৌলের নিউক্লিয়াসে মাইনাস হয়ে যাচ্ছে, এই যে মাইনাস, কে মাইনাস হচ্ছে? আলফা। আলফা মানে কি? এই যে হিলিয়াম, মানে 2 আর 4, এটা নির্গত হয়ে যাচ্ছে। যদি হয় তাহলে এই মৌলটা কিসে পরিণত হয়, তাই না? এই মৌলটা পরিণত হয়, এই এর পারমাণবিক সংখ্যা কমে যায়, কমে গিয়ে হবে এক্স, এই দেখো হয়ে যাবে Z-2, 2টা প্রোটন কমে গেছে, আর ভর কয় কমে গেছে? A-4। তাহলে এরকম একটা মৌলের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বললাম যে এই যে মাইনাস চিহ্নটা এইভাবে না দিয়ে একটা রাসায়নিক বিক্রিয়ায় এটাকে প্লাস আকারে ওই দিকে লেখা যায়, এই যে হিলিয়াম 2 এবং 4, এটা কিন্তু এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এখানে মাইনাস না দিয়ে।
তাহলে আমরা একটা মৌলের নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি নির্গত হওয়া মানে তার প্রোটন সংখ্যা 2 কমে যাওয়া এবং ভর সংখ্যা 4 কমে যাওয়া এবং তার হিলিয়াম অর্থাৎ আলফা রশ্মি যদি নির্গত হয়। তাহলে যদি আমরা মৌলের কয়েকটা নাম শিখি, যেমন তোমরা জানো ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92। আচ্ছা, ইউরেনিয়ামের নিচে কত আছে? ইউরেনিয়ামের হচ্ছে 91 কে, 91 হচ্ছে প্রোটেক্টেনিয়াম, দেখো প্রোটেক্টেনিয়াম এবং 90 কে 90 হচ্ছে থোরিয়াম, এই 89 কে অ্যাক্টিনিয়াম এবং 88 কে রেডিয়াম এবং 87 কে ফ্রান্সিয়াম এবং 86 কে রেডন এবং 84 কে পোলোনিয়াম, 83 কে বিসমাথ আর 82 কে লেড আর 81 কে এই দেখো থ্যালিয়াম আর 80 হলো মার্কারি। যে এইগুলো নাম দেখো তোমাকে জানতে হবে। তাহলে আমরা যদি একটা তেজস্ক্রিয় মৌল নিই ইউরেনিয়াম, এই যে ইউরেনিয়াম তুমি মৌলটা নিলে ইউরেনিয়াম, এর পারমাণবিক সংখ্যা 92, এর একটা আইসোটোপের নাম দিলাম কত? 238। তো ইউরেনিয়ামের এই আইসোটোপ এ তো তেজস্ক্রিয় পদার্থ, এই তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি যদি নির্গত হয় তাহলে রিঅ্যাকশনটা কি হয়, বিক্রিয়াটা কি হয়? দেখো এই পদার্থ থেকে আলফা রশ্মি নির্গত হয়ে গেছে, অর্থাৎ এই যে 4 2 এই যে 4 2 হিলিয়াম নির্গত হয়ে গেছে, একটা আলফা রশ্মি নির্গত হয়ে গেছে। এটা যদি নির্গত হয়ে যায় তাহলে ইউরেনিয়াম কিন্তু কিসে পরিণত হয়? ইউরেনিয়াম 2টা কমে গেলে 90 হয়ে যায়, থোরিয়ামে পরিণত হয়, এই যে থোরিয়ামে পরিণত হয়। এটা কত হয়? 90 আর 4 কমে যায় তাহলে 234। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি এটি একটি নিউক্লিয় বিক্রিয়া। কেন নিউক্লিয় বিক্রিয়া? এই রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াসই পরিবর্তন হয়ে গেছে, ছিল ইউরেনিয়াম হয়ে গেছে কে? থোরিয়াম, নতুন মৌলের সৃষ্টি হয়েছে। আচ্ছা, নতুন মৌল তৈরি হয় আসলে কিসে? নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয়াস চেঞ্জ হইলেই না নতুন মৌল তৈরি হয়, প্রোটন সংখ্যা চেঞ্জ হইলেই নতুন মৌল তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াটা কি এখানেই থেমে যাবে? না, এই যে পদার্থটা ছিল ইউরেনিয়াম এ মানে অস্থিতিশীল ছিল, আনস্টেবল ছিল। এই যে থোরিয়াম হলো সে কি স্টেবল? না, যতক্ষণ না মানে যতক্ষণ না এর পারমাণবিক সংখ্যা 82 হচ্ছে ততক্ষণ সে স্টেবল থাকবে না। এ হয়তো বা একটু বেশি মানে মোর আনস্টেবল, আর এটা হচ্ছে একটু মানে আনস্টেবল, এর থেকে এ একটু স্টেবল। এখন সেই থোরিয়াম আবার যদি হিসাব করো, থোরিয়াম এর কত? 90 আর 234। এটা দেখো চেন আকারে বিক্রিয়া হতে থাকবে যতক্ষণ না সে তার পারমাণবিক সংখ্যা এই 82 এর নিচে আনছে বা 82 তে এনে থামছে, তখন 4 2 এই যে হিলিয়াম। বলো থোরিয়াম কমে গেলে কি হবে? 88 হবে রেডিয়াম এবং হয়ে যাবে 230। এবং সেই রেডিয়াম আবার বিক্রিয়া করবে না, মানে চেন আকারে বিক্রিয়া চলতেই থাকবে এবং এই রেডিয়াম মানে 80 কত? 8 2 3 0, তাহলে এ বিক্রিয়া করে হয়ে যাবে 86 এবং 2 2 6 এবং এর নাম হয়ে যাবে রেডন এবং 4 2 হিলিয়াম। এই যে রেডন 2 2 6 এইটা 86 এবং এর নাম হচ্ছে রেডন, এ বিক্রিয়া করে কিসে পরিণত হবে? আরো 2 কমিয়ে ফেলবে, অর্থাৎ পোলোনিয়াম। পোলোনিয়াম কত? 84 আর এটা তৈরি হবে 2 2 2 যোগ 4 2 হিলিয়াম। এইভাবে বিক্রিয়া চেন আকারে চলতেই থাকবে এবং সেই পোলোনিয়াম দেখো 84 এ আছে 2 2 2, এ কিন্তু মানে 82 তে অর্থাৎ লেডে এসে তখনই না থামবে, প্লাস 4 2 হিলিয়াম। তাহলে এই বিক্রিয়া একটা ইউরেনিয়াম দিয়ে যদি বোম তৈরি করা হয়, এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু চলতেই থাকে এবং যতক্ষণ না ইউরেনিয়াম পুরোপুরি লেডে পরিণত হচ্ছে। এবং ইউরেনিয়াম দেখা যাচ্ছে লেডে পরিণত হতে বিলিয়ন বিলিয়ন ইয়ার লেগে যাচ্ছে, মানে এই পুরো বিক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়া নিয়ন্ত্রণহীন ভাবে চলতেই থাকবে এবং এই কমপ্লিট মানে বিক্রিয়া কমপ্লিট হতে দেখা যাচ্ছে 450 কোটি বছর লেগে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি খুবই ডেঞ্জারাস একটা মানে জিনিস যে নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলো। তাহলে একটা পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি নির্গত হলে এইভাবে বিক্রিয়া সংঘটিত হয়। এখন জানতে চাই বিটা রশ্মিটা কি, তাই না? তাহলে আগে জানি চলো বিটা রশ্মি কি। বিটা রশ্মি এটাই যে পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন যদি চলে যায়,
একটা ইলেকট্রন যদি চলে যায়, এখন কথা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে তো প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ইলেকট্রন আবার কিভাবে যাবে, তাই না? তো হ্যাঁ, এই বিটা আসলে এই ইলেকট্রনের মতো পার্টিকেল, একটা মানে ইলেকট্রন, এক কথায় বিটা বলে, বিটাকে বলো অথবা বলো একটা ইলেকট্রন। কি বলো? একটা ইলেকট্রন চলে যাওয়া। বলো তো ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কিন্তু শূন্য। আর ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা কত? শূন্য। সরি এর ভর কত? শূন্য। ইলেকট্রনের ভর কত? শূন্য। এবং পারমাণবিক সংখ্যা কত হিসাব দিতে পারো? -1। তাহলে তোমার এই যে কথাটা বললাম যে পরমাণু নিউক্লিয়াস থেকে কিভাবে ইলেকট্রন যাবে, পরমাণু নিউক্লিয়াসে তো ইলেকট্রন নেই, তাহলে যাবে কি করে? পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রন আছে, তাই বিটা পার্টিকেল মানে যে পরমাণু নিউক্লিয়াসে এই যে নিউট্রন আছে, সেই নিউট্রন চার্জ বিহীন। তাহলে একটা চার্জ বিহীন নিউট্রন প্রথমে কি হয় বলতো? প্রোটনে পরিণত হয়। এই যে পজিটিভ চার্জ যুক্ত, প্রোটনের চার্জ পজিটিভ না, চার্জ যুক্ত প্রোটনে পরিণত হয়। এবং এই নিউট্রন, পরমাণুর নিউট্রন তাহলে কি হলো? চার্জ যুক্ত প্রোটনে পরিণত হলো। একটা নিউট্রন হয়ে গেল প্রোটন পজিটিভ, এবং সেই প্রোটন পজিটিভ, নিউট্রন ছিল নেগেটিভ, তাই এই প্রোটনের সাথে এই একটা ইলেকট্রন সৃষ্টি হয়, এই যে নেগেটিভ। তাহলে পরমাণু কিভাবে, পরমাণু নিউক্লিয়াস থেকে আচ্ছা, পরমাণু নিউক্লিয়াস থেকে কিভাবে আমরা দেখি কিভাবে একটা প্রোটন, দেখো পরমাণু নিউক্লিয়াস, তাহলে এই যে পরমাণুর নিউক্লিয়াসে থাকা একটা প্রোটন কিভাবে সে ইলেকট্রন দেয়, দেখো পরমাণুর নিউট্রন, একটা চার্জবিহীন নিউট্রন প্রথমত একটা পজিটিভ চার্জযুক্ত প্রোটনে পরিণত হয়, এবং সেই পজিটিভ চার্জযুক্ত প্রোটনের সাথে একটা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনের সৃষ্টি করে। এবং সেই সাথে আমরা এই প্রোটন থেকে এই পরমাণু থেকে একটা পদার্থ, একটা প্রতি পদার্থ হিসাবে এই অ্যান্টি নিউট্রিনো, এর নাম কি? অ্যান্টি নিউট্রিনো বের হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি পরমাণু থেকে কিভাবে ইলেকট্রন পার্টিকেল বের হয় না? ইলেকট্রন পার্টিকেল এভাবেই বের হয়, অ্যাকচুয়ালি বলতে পারো ইলেকট্রনের মতো পুরো পার্টিকেল। ওকে, এবং ইলেকট্রনের যে ক্যারেক্টারিস্টিক্স, এখান যে পার্টিকেলটা বের হচ্ছে সেই সেম ক্যারেক্টারিস্টিক্স। এবং কিভাবে ওই পার্টিকেলটা তৈরি হচ্ছে? একটা পরমাণু নিউট্রন, সেই চার্জবিহীন নিউট্রন আগে প্রোটনে পরিণত হচ্ছে, কোথায়? নিউক্লিয়াসে, এবং একটা ইলেকট্রনের মতো পার্টিকেল বাইরে বের করে দিচ্ছে। এই দেখো প্রোটন আর পজিটিভ আর ইলেকট্রনের নেগেটিভ, এটা আসলে কি হয়ে যায়? চার্জবিহীনই, এই জিনিসটা ইকুয়াল থাকে। এবং নিউট্রনের সাথে একটা স্পেশাল প্রতি পদার্থ, ওর সাথে একটা প্রতি পদার্থ বের হয়, সেই